কত ক্লাসে পড়া শিখছেন? আজকে তো নতুন পড়াবো। নতুন পড়া পুরান পড়া ধরবো না? আমাদের আগামী ক্লাসে ধরবেন। ও আচ্ছা। রবিবারে পড়াবো। মানে কি একদিন পুরো পড়বেনই না? রবিবারে তো রবিবার ধরলে মঙ্গলবার পড়াবো। আচ্ছা সমস্যা নেই। ঠিক আছে তাহলে বের করেন। মেডিসিন পার্টটুকু মেডিসিন পার্টটুকু দেখেন লেখা আছে অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগ বা অ্যান্টিবায়োটিক। অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগ। সামনের দিকে আরো সামনের দিকে যেতে হবে। 19 পেজ। ঠিক আছে তাহলে মেডিসিন পার্টে আমরা শুরু করব অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগটা। অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগ দিয়ে আমরা শুরু করব আমাদের মেডিসিনাল পার্ট। আচ্ছা ওকে দেখেন আমাদের আসলে ফার্মাকোলজি বা থার্ড সেমিস্টারে পড়ার মূল উদ্দেশ্যটাই হচ্ছে আপনি যেন কি ডিজিজ ওয়াইজ প্রত্যেকটা ড্রাগ চিনেন। ঠিক আছে এখানে যে ড্রাগ আপনি প্রেসক্রিপশন করতে পারবেন কিন্তু কি জিনিস হচ্ছে মূল ফোকাসটা ওই দিকে না, মূল ফোকাসটা হবে কোন দিকে? শুধুমাত্র আপনি যেন ডিজিজ ওয়াইজ ড্রাগটা চেনেন। যেমন আপনি ব্যাকটেরিয়াল ইনফেকশনের আমরা অনেকগুলো ডিজিজ পড়ছি তাই না, যে ব্যাকটেরিয়ার আক্রমণে আমাদের দেহে বিভিন্ন ধরনের রোগ হয়। ঠিক আছে 3টা রোগের নাম বলেন তো ম্যাডাম, ব্যাকটেরিয়ার কারণে হয় এরকম 3টা রোগের নাম বলেন। এখন না পারলে আসার দিব, একদম ধরে ধরে আসরাবো। সেকেন্ড সেমিস্টারে এগুলো পড়ানো হয়েছে 2 দিন আগে পড়ে আসছেন। ঠিক আছে শুধু রোগের নাম বলতে বলছি তা পারতেছেন। এখন রোগের কজেস বলেন, টাইফয়েড, প্যারাটাইফয়েড, ডিপথেরিয়ার কজেস কি? ডিপথেরিয়া নাম কি ব্যাকটেরিয়ার? সালমোনেলা টাইফি। সালমোনেলা টাইফি, সালমোনেলা প্যারাটাইফি, আর কি ডিপথেরিয়া ব্যাসিলাস অথবা কি করনি ব্যাকটেরিয়াম ডিপথেরিয়া। ঠিক আছে এখন কথা হচ্ছে এই যে জীবাণুগুলো, এই জীবাণুগুলোর কারণে এই রোগটা হচ্ছে, এই রোগের লক্ষণ কি? আপনাকে তো রোগের লক্ষণ দেখার পরে ওষুধ। ঠিক আছে তাহলে টাইফয়েডের লক্ষণ কি? টাইফয়েডের লক্ষণ যে প্রতিদিন মানে সন্ধ্যায় জ্বর আসে, সন্ধ্যার দিকে জ্বর বৃদ্ধি পায়, সকালের দিকে জ্বর তুলনামূলক কম থাকে তাই না? আর প্যারাটাইফয়েডের ডিপথেরিয়ার বৈশিষ্ট্য কি? ডিপথেরিয়ার বৈশিষ্ট্য যে মানে শ্বাসনালীতে সাদা একটা পর্দা পড়ে, কিন্তু শুরু হবে কি সর্দি কাশির মতো লক্ষণ নিয়ে, সর্দি কাশি সাধারণ জ্বরের লক্ষণ নিয়ে শুরু হবে। ঠিক আছে এরপরে কি ফ্যারেনজাইটিস হবে, টনসিলাইটিস হবে, ওইদিকে কি হবে এক ধরনের সাদা পর্দার মতো পড়বে। ঠিক আছে এখন কথা হচ্ছে আপনি যদি রোগ না চিনেন তাহলে আপনি কিভাবে বলবেন যে এটা ডিপথেরিয়া, কিভাবে বলবেন এটা ডেঙ্গু, কিভাবে বলবেন এটা ম্যালেরিয়া, তাই না? আপনাকে অবশ্যই কি লক্ষণ দেখে আগে রোগ সম্পর্কে একটা ধারণা নিতে হবে, এরপর প্যাথোলজিক্যাল বিভিন্ন টেস্ট আছে এর মাধ্যমে রোগটা নিশ্চিত হতে হবে, তারপরে কিন্তু ওষুধ দেওয়ার কথা। ঠিক আছে তাহলে আমরা প্রথমে ওষুধ দিচ্ছি কি ডিফারেনশিয়াল ডায়াগনোসিসে। ডিফারেনশিয়াল ডায়াগনোসিস মানে কি, যে রোগী আমার কাছে প্রথম আসছে তাই না, তাহলে রোগী আমার কাছে প্রথম আসছে এই সমস্যার কথা বলতেছে, সমস্যা দেখে আমার মনে হচ্ছে যে এটা এই টাইপের সমস্যা। ঠিক আছে এর উপর বেস করে আমি কি একটা ওষুধ দিয়ে দিচ্ছি, তার সাথে সাথে কি কিছু টেস্ট দিয়ে দিচ্ছি তাই না। ওই টেস্টে যদি সেম জিনিসটাই আসে তাহলে তো ওষুধ চলবে, যদি টেস্টে সেম জিনিস না আসে তাহলে আমার ডায়াগনোসিস ভুল হয়েছে, ওষুধও কি হবে চেঞ্জ হবে। ঠিক আছে তাহলে ডায়াগনোসিসটা কিন্তু কি মূল বিষয়। একটা রোগী আপনাকে একটা সমস্যার কথা বলতেছে, ফার্মেসিতে এসে সমস্যার কথা বলবে তাই না, এখন এই অল্প সমস্যার জন্য সে ডাক্তারের কাছেও যাবে না। তাহলে এই সমস্যাটা বুঝে না বুঝে আপনি যদি শুধুমাত্র কি অ্যান্টিবায়োটিক, ব্যথার ওষুধ, জ্বরের ওষুধ প্র্যাকটিস করেন তাহলে তো হবে না। ঠিক আছে আপনাকে কখন অ্যান্টি ফাঙ্গাল ড্রাগ দিতে হবে, কখন অ্যান্টি হিস্টামিন দিতে হবে তাই না, শুধু মুখস্থ প্রোডাক্ট দেওয়া যাবে না যে ওনার অ্যাজমা আছে আমি কি ব্রডিল দিয়ে দিলাম, আপনাকে বুঝে দিতে হবে। ঠিক আছে যে এই ওষুধটা এই গ্রুপের, এরপর অল্টারনেটিভও চিন্তা করতে হবে। অল্টারনেটিভ মানে কি, যে আমি এখানে অ্যাজিথ্রোমাইসিন না দিয়ে ক্লারিথ্রোমাইসিন দেই, ক্লারিথ্রোমাইসিন না দিয়ে কি রক্সিথ্রোমাইসিন দেই, আমি এখানে সেফিকজিম না দিয়ে সেফুরক্সিম দেই। এই যে অল্টারনেটিভগুলো, এই অল্টারনেটিভগুলোও কি বুঝতে হবে। আর এই অল্টারনেটিভগুলো কখন বোঝা সম্ভব, যখন আপনি গ্রুপ ওয়াইজ ড্রাগগুলো চিনবেন। যেমন ওমিপ্রাজল, ইসোমিপ্রাজল, প্যান্টোপ্রাজল সবগুলা যে একই গ্রুপের এটা আপনাকে জানতে হবে।
যদি ভাবেন যে সবগুলা গ্যাস্ট্রিকের আলাদা আলাদা ওষুধ, তাহলে কিন্তু কি একই প্রেসক্রিপশন আপনি ইসোমিপ্রাজলও দিতে পারেন, প্যান্টোপ্রাজলও দিতে পারেন। আবার কি রোগীর ক্ষেত্রে সমস্যাটা হয়, দেখা যায় বেশিরভাগ ডাক্তাররা কি রোগীকে জিজ্ঞেস করে না গ্যাস্ট্রিকের কোন ওষুধ খায়, রোগীর বাসায় গ্যাস্ট্রিকের স্যাকলো এক বক্স আছে, আরেক জায়গায় কি লোসেকটিল কি দিয়ে দিছে প্রেসক্রিপশনে, লোসেকটিল এক বক্স নিয়ে আসছে। ঠিক আছে, তাহলে সেক্লো আছে এক বক্স, লোসেকটিল এক বক্স। সে জানে না যে সেক্লো আর লোসেকটিল কি একই ওষুধ। ঠিক আছে, শুধু ব্র্যান্ড নেম চেঞ্জ। হ্যাঁ, তার মানে কি ব্র্যান্ড নেম চেঞ্জ হয়েছে মানে সে ভাবতেছে কি ওষুধটা চেঞ্জ হয়ে গেছে। সেই জন্য আমরা বলি যে মেডিকেল সায়েন্সে এই যে বেসিক হেলথ এডুকেশনটা, এই বেসিক হেলথ এডুকেশনটা অ্যাটলিস্ট কি সকলের থাকা উচিত। আমাদের যে 1 বছরের মানে বেসিক হেলথ এডুকেশন, এটা কিন্তু সবার জন্য কি উচিত থাকা। এতটুকু যদি তার জানা থাকে, সে কি নিজে অ্যাটলিস্ট প্রতারিত হবে না, ওষুধ সম্পর্কে তার মোটামুটি কি একটা আইডিয়া থাকবে। এরপরে যারা প্র্যাকটিস করবে বা এই লাইনে কাজ করবে তাদের কি উচিত পরবর্তী ডিপ্লোমাগুলো করা, তাই না? অ্যাটলিস্ট বেসিক জিনিসটা জানলে আপনি ফ্যামিলিকে কি করতে পারবেন, ফ্যামিলির একটা ওষুধ দিছে, ওষুধ সম্পর্কে এটা এই ওষুধ, আচ্ছা এটা খালি হয়ে যাবে। ঠিক আছে, এক জায়গায় কি ইসোনিক্স দিছে, আপনার বাসায় কি ইসোমি আছে, তাহলে আপনি ইসোমি খেলে তো ইসোনিক্সের কাজ হয়ে যাচ্ছে। আপনাকে ওই ব্র্যান্ড ধরে থাকতে হবে এরকম তো কথা না। ঠিক আছে, আবার কি অনেক প্যাথোলজিক্যাল টেস্ট আছে, অনেক রোগ আছে, যে রোগগুলা কি বাসায় হচ্ছে, আপনি যদি রোগ সম্পর্কে একটু ধারণা থাকে তাহলে কি একটা লাইফ সেভ হয়ে যেতে পারে। যেমন কলেরা আর ডায়রিয়ার পার্থক্যটাই যদি আপনি বুঝেন, খুব সিম্পল একটা জিনিস, তাহলে কি আপনার সন্তানের বা আপনার কি ফ্যামিলির কারোর কলেরা হয়েছে না ডায়রিয়া হয়েছে এটা তো আপনি বুঝতে পারবেন। যদি বুঝতে পারেন তাকে সেই অনুযায়ী কি ব্যবস্থা আপনি নিতে পারবেন। কিন্তু যদি বুঝতে না পারেন তাহলে কলেরা হয়েছে ডায়রিয়া মনে করে রেখে দিচ্ছেন, একদিনের মধ্যে তো কি রোগীর অবস্থা খারাপও হয়ে যেতে পারে। ঠিক আছে, কারণ নিউমোনিয়া হচ্ছে, অ্যালার্জিক রাইনাইটিস হচ্ছে, অ্যালার্জিক রাইনাইটিস কেন হচ্ছে এটা যদি আপনার জানা থাকে তাহলে কি ডাক্তার হওয়া লাগবে না। ঠিক আছে, ডাক্তারি শব্দটা অনেক বড় শব্দ, আপনাকে ডাক্তার হওয়া লাগবে না, কিন্তু বেসিক হেলথ নলেজ যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনি কি নিজেও সেফ থাকতে পারবেন, আপনার আশেপাশের লোকজনকেও কি রাখতে পারবেন, সেফ রাখতে পারবেন। তার মানে কমিউনিটি হেলথ ওয়ার্কার হিসেবে কাজ করার জন্য বেসিক নলেজগুলো আপনার কি লাগবে। ঠিক আছে, ডাক্তার অনেক বড় শব্দ, ঠিক আছে, অনেক পড়াশোনার বিষয়। আপনারা যে লেভেল থেকে পড়াশোনা করতেছেন এই লেভেলে কি নিজেকে ডাক্তার আপনি পরিচয় না দিলেও কি, যদি আপনি বেসিক হেলথ লাইনে থাকেন, আমাদের বাংলাদেশের মানুষ কি যারা চিকিৎসা জগতের সাথে যুক্ত আছে, প্যাথোলজিস্ট হোক আর যাই হোক, সবাইকে কি বলে, ডাক্তারই বলে। সো আপনিও ডেজিগনেশন না থাকলেও কি ওই নামেই পরিচিত হবেন। ঠিক আছে, বাট নিজেকে যথেষ্ট কি ছোট মনে করে অনেক কিছু শেখার চিন্তা করতে হবে, যে আমাকে অনেক শিখতে হবে। যদি আপনি মনে করেন যে আমি সব শিখে ফেলছি, ঠিক আছে, তাহলে কিন্তু ডাক্তারও কি হয়ে যাবে, কলাপসেস হয়ে যাবে, তাই না? একজন ডাক্তার এমবিবিএস পাস করার পরে সে কি পড়তেই থাকে, পড়ার শেষ নাই, এফসিপিএস করে, এমফিল করে, কত ডিগ্রি নিতে থাকে, তাই না? লাইফ যায় শুধু পড়তে পড়তে। এখন আপনি যদি মনে করেন যে আপনি ডিপ্লোমা কোর্স করে সব শিখে ফেলছেন, এটা তো বিশাল সমস্যা না? আপনাকে সবসময় মনে রাখতে হবে যে আমাকে শিখতে হবে, প্রতিদিন শিখতে হবে। আপনি যখন এখানে আসেন তাও প্রতিদিন শিখতেছেন, যখন কাজ করবেন তখনও কি প্রতিদিন শিখবেন। কেন শিখবেন? কারণ আপনার কাছে একটা রোগী এই সমস্যা নিয়ে আসছে, তাহলে এটা আপনার কাছে একটা স্টাডি না? কিন্তু আপনি শুধু বিজনেস নিয়ে ব্যস্ত হয়ে যায় না, ঠিক আছে, নিজের ডেভেলপমেন্টের দিকে সবসময় মনোযোগ দেন। কারণ বিজনেস তো সারা জীবন থাকবে। আপনি যদি একটা ভালো প্রোডাক্ট না হতে পারেন, আপনি নিজে যদি একটা ভালো প্রোডাক্ট না হতে পারেন, তাহলে বিজনেস কিভাবে ভালোভাবে চালাবেন? ছোট থেকে তো বিজনেস বড় হয়, তাই না? কারোর বিজনেস কি বড় থেকে ছোট হয়ে গেলে তো শেষ। ঠিক আছে, সব জিনিস ছোট থেকে বড় হয়, কিন্তু ছোট থেকে বড় তখনই হবে যখন আপনি ভালো প্রোডাক্ট হবে। আপনার নিজেকে সেল করা লাগবে। এখন আপনি কিভাবে নিজেকে সেল করবেন? বাই ইউর স্কিল, বাই ইউর নলেজ, বাই ইউর কি বিজনেস প্ল্যান। আপনার বিজনেস প্ল্যান দিয়ে আপনি আপনাকে সেল করবেন, যে ওদের 8-10 জনের চেয়ে আপনার বিজনেস প্ল্যানটা কি অনেক ভালো। ঠিক আছে, 2 নাম্বার কি আপনি আপনার স্কিল দিয়ে ওদেরকে কি নিজেকে সেল করবেন। এটা কিন্তু বিক্রি, ঠিক আছে। বাট আপনার যদি এইসব জিনিস না থাকে, আপনি যদি চিন্তা করেন যে আমি সব শিখে তারপরে ফার্মেসিতে আসছি, তাহলে একদম নড়া। ঠিক আছে, আপনার কাছে অহংকার বোধ চলে আসবে। অহংকার বোধ চলে আসলে অহংকারের পরিসীমা কি ধ্বংস, কিছুই কোনো লেভেলেই ভালো করবেন না। মেইন একটা কথা, আপনাদের চিন্তা ভাবনা হওয়া উচিত কি, যে প্রাইমারি কেয়ার আমার আশেপাশে যত লোকগুলো আছে, ঠিক আছে, এদের কি টাইপের রোগ হচ্ছে,
এই রোগগুলার প্রতিষেধক কি, কিভাবে আরো ভালো চিকিৎসা করা যায় এদের, এইটা নিয়ে আপনাকে সবসময় কি থিঙ্কিং থাকতে হবে। তার সাথে সাথে দোকান চালাতে হবে। এবং কি কারণ কি, আপনার যে এলাকায় বিজনেস করবেন সব রোগ ওই এলাকাতে যাবে না। এলাকা কি এনভায়রনমেন্টাল হ্যাজার্ডের কারণে এলাকা টু এলাকা রোগ কি ভ্যারি করে। তাহলে আপনার এলাকার মানুষের কি টাইপের রোগ নিয়ে বেশি আসে, এই রোগগুলো নিয়ে আপনাকে কি ফার্দার আরো পড়াশোনা করতে হবে। ঠিক আছে, আপনি যত নতুন নতুন ইনফরমেশন কালেক্ট করবেন, আপনি আরেকজনের চেয়ে কি তত বেশি আগায় যাবেন। শুধু আপনার এলাকাতে, যে এলাকাতে আপনি ফার্মেসির দোকান দিচ্ছেন, সেই এলাকাতে কোন টাইপের রোগী বেশি আসে, এই জিনিসগুলো আপনাকে কি ইয়া করতে হবে, নোট ডাউন করতে হবে যে আমার এলাকাতে এই টাইপের রোগীগুলো বেশি আসে। তাহলে এই রোগ সম্পর্কে, এই রোগের চিকিৎসা সম্পর্কে, এই রোগের চিকিৎসা প্যাটার্ন সম্পর্কে কি আমাকে জানতে হবে অনেক বেশি। ঠিক আছে, বাকিগুলা যখন আসবে তখন আপনি কি ওইটা সম্পর্কে জানবেন। একটা এলাকাতে কি 15টা 16টা 20টার বেশি রোগ কি নর্মালি থাকবে না। ওই যে বেছে বেছে কি ডায়রিয়া কলেরা তো কমন, ডিসেন্ট্রি কমন, ঠিক আছে, কনস্টিপেশন কমন, এরপরে কোনগুলো আছে, চর্মরোগের রোগী আসে, প্রেসারের রোগী আসে, না ডায়াবেটিসের রোগী আসে। ঠিক আছে, তার মানে আপনি যদি একটু প্রথম দিকে প্রথম 4-5টা মাস, তখন তো আপনার লোকজনও কম আসবে, আপনার সময় অনেক বেশি থাকবে। আপনি শুধু লোকজনের জন্য অপেক্ষা না করে, দোয়া না করে, আল্লাহ মানুষ অসুস্থ হোক, আল্লাহ মানুষ অসুস্থ হোক, এই দোয়া না করে নিজে একটু কি পড়াশোনা করেন ওই সময়টা। ঠিক আছে, কারণ আপনি কিছুদিন পরে ব্যস্ত হয়ে যাবেন, যদি যখন আপনার দোকান জমে যাবে, তাই না, তখন আপনি এত সময় পাবেন না। কিন্তু যখন প্রথম প্রথম শুরু করলেন, তখন একটু গেট আপ সেট আপ নিয়ে আপনি একটু কি অ্যাপ্রন ট্যাপ্রন পরে শুরু করেন। ঠিক আছে, আর দোকানে কাজ করলে কখনো অ্যাপ্রন ছাড়া কাজ করবেন না। ঠিক আছে, এটা একটা ইথিক্যাল বিষয় যে আপনি যে একজন যখন দোকান থেকে বের হয়ে যাবেন, অ্যাপ্রন দোকানে খুলে যাবেন, আবার এসে কি দোকানে কাজ শুরু করলে অ্যাপ্রন পরে কাজ করবেন। আপনার হোটেল, কখনো হোটেল ম্যানেজমেন্টের লোককে দেখছেন যে হোটেলের ভিতরে ঢুকছে, তাদের ড্রেস আপ যে মানে ছাড়াই এমনি নিজের ইচ্ছা মতো কাজ করতেছে। আপনার নিজের একটা গেট আপ লাগবে, নিজের একটা ড্রেস আপ লাগবে, সেটাই কি আপনার অ্যাপ্রন। আপনি যখন অ্যাপ্রন পরে দোকানে বসবেন, 8-10 জন কি 8-10 জনের মতো আপনাকে মনে করবে না। এখন দোকানে গেলে দোকানে কর্মীকে, দোকানের লোক, নতুন লোককে চেনা কঠিন হয়ে যায়। ঠিক আছে, একটা লোক নতুন দোকানের ভিতরে এমনি ঢুকছে কথা বলার জন্য। ঠিক আছে, আপনি যদি অ্যাপ্রন পরা থাকেন, ওই লোক যদি অ্যাপ্রন ছাড়া থাকে, আপনাকে কিন্তু মানুষ কি নক করবে, তাই না। এটা আপনার দোকানের একটা গেট আপের মধ্যেও পড়ে। যাই হোক, এটা সমস্যা নাই। তাহলে অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগগুলো আমরা কেন করব, যে আমাদের বিভিন্ন ধরনের মাইক্রো অর্গানিজম রিলেটেড, অর্থাৎ কি কিছু কিছু প্যাথোজেন আছে, জীবাণু আছে, ওই জীবাণুর কারণে আমাদের শরীরে কি বিভিন্ন ধরনের রোগ হয়। ঠিক আছে, এখন ওই রোগগুলা ওই নির্দিষ্ট জীবাণুর বিরুদ্ধে কাজ করে, ওই রকম নির্দিষ্ট ড্রাগগুলা হচ্ছে কি অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগ। যেমন আমরা কি ডিজিজের ক্লাসিফিকেশনে পড়ছি না, অ্যাকর্ডিং টু এটিওলজি বা কারণ, অ্যাকর্ডিং টু মাইক্রো অর্গানিজম, এর উপরে ডিজিজ কয় ভাগে ভাগ ছিল, ডিজিজ ডিউরেশনের উপর 2 ভাগে ভাগ ছিল, একটা হচ্ছে অ্যাকিউট আর একটা কি ক্রনিক। এরপরে কয় ভাগে ভাগ ছিল, 4 ভাগে। 4 ভাগে। সেই 4 ভাগের নাম কি, ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাল, তার মানে কি আমাদের শরীরে যে জীবাণুগুলোর কারণে বিভিন্ন রোগ হয়, এই জীবাণুর কি ছিল, ব্যাকটেরিয়াল ডিজিজ। আমরা কি পড়ছিলাম, ব্যাকটেরিয়াল ডিজিজ। ব্যাকটেরিয়াল ডিজিজ কি কারণে হয়, ব্যাকটেরিয়ার কারণে হয়, এইটুকু তো আমরা বুঝছি সেকেন্ড সেমিস্টারে। এরপর আমরা পড়বো কি ভাইরাল ডিজিজ। ভাইরাল ডিজিজ কি কারণে হয়, ভাইরাসের কারণে হয়। সেলিম সাহেব বলেন 3টা ভাইরাল ডিজিজের নাম বলেন। না পারলে জানালার পাশে পাঠাই দিবেন একদম আজকে। ম্যালেরিয়া, ম্যালেরিয়া ভাইরাল ডিজিজ। এই যে শুনেন, আমাদের প্রবলেম কি, আমরা মাথাটাকে কি সব সময় কমপ্লিকেটেড চিন্তা করি। হাতের কাছে সহজ সরল যে জিনিসগুলো আছে, এগুলো আমি কখনো চিন্তাই করি না। সব সময় ধরছে মানে কি বিশাল গভীর থেকে ধরছে। স্মলপক্স, চিকেনপক্স, স্মলপক্স, চিকেনপক্স বাদ দেন না, আপনি তো আগে করোনার কথা বলবেন, কোভিড-19 এর কথা বলবেন। করোনা, এইচআইভি ভাইরাস, করোনা হ্যাঁ, এইচআইভি ভাইরাস, নিপা ভাইরাস, তারপরে কি আপনি যদি হেপাটাইটিসের কথা বলেন তাহলেই তো 5টা হয়ে যায়। হেপাটাইটিসের কথা বলে 5টা হয় না, এ বি সি ডি ই, 5টা ভাইরাসের নাম মুখস্থ। চোখের সামনে আছে, কিন্তু ওই বই দেখলে মনে হয় পড়তে। তাহলে কি এই যে ভাইরাল ডিজিজগুলা, এই ভাইরাল ডিজিজগুলা কি আলাদা, আপনাকে বুঝতে হবে যে এটা ব্যাকটেরিয়াল ডিজিজ না ভাইরাল ডিজিজ। ঠিক আছে, আবার দেখেন প্রোটোজোয়াল ডিজিজ বা প্যারাসাইটিক্যাল। নির্ণয় বলেন প্রোটোজোয়াল বা প্যারাসাইটিক্যাল ডিজিজের নাম। ম্যালেরিয়া। ম্যালেরিয়া,
কালা জ্বর, তারপরে কি জানো ফাইলেরিয়া। আর আর কি বইয়ে তো তিনটেই পড়ছিলাম। কেন অ্যামিবিয়াক ডিসেন্ট্রি পড়ছেন, ডিআরডিআক ডিসেন্ট্রি পড়ছেন, এগুলো পড়ছেন না? ঠিক আছে, মেনিনজাইটিসও হতে পারে। মেনিনজাইটিস তো বিভিন্ন কারণে পড়ছে, ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাল, প্রোটোজোয়া। ঠিক আছে, ওকে। তাহলে কি ব্যাকটেরিয়াল ডিজিজ, ভাইরাল ডিজিজ, প্রোটোজোয়াল ডিজিজ, আরেকটা হচ্ছে কি ফাঙ্গাল ডিজিজ। ফাঙ্গাল ডিজিজ হচ্ছে, তাহলে এটা হচ্ছে বিভিন্ন প্যারাসাইটের জন্য, তাই না? আর এটা হচ্ছে ফাঙ্গাসের জন্য, ছত্রাক। হ্যাঁ, এখন চিন্তা করুন, আপনার যে কৃমি হেলমিনথিয়াসিস, এটাও কিন্তু প্যারাসাইটের ভিতরে পড়বে, তাই না? কৃমি রিলেটেড বিভিন্ন রোগ আছে না, এটাও কি প্যারাসাইটের ভিতরেই পড়বে। এখন কথা হচ্ছে, এই যে চারটা বড় বড় গ্রুপ, এই গ্রুপে অসংখ্য ব্যাকটেরিয়া আছে, তাই না? এই গ্রুপে অসংখ্য ভাইরাস আছে, এই গ্রুপে অসংখ্য প্যারাসাইট, ফাঙ্গাল আছে। এখন কথা হচ্ছে যে আমার তো রোগের কারণ জানি, ব্যাকটেরিয়াল ডিজিজ, ব্যাকটেরিয়া হচ্ছে এই রোগের মূল কারণ। দেখেন, একটা প্রেসক্রিপশনে সব সময় কি কিছু ওষুধ থাকে প্রাইমারি ওষুধ, মানে এটা লাগবেই। কিছু ওষুধ আছে কি সেকেন্ডারি ওষুধ। এই রোগের সাথে যেমন আপনার কি টাইফয়েড হয়েছে, তাহলে টাইফয়েডের মূল ওষুধ কি ব্যাকটেরিয়া, সমস্যা মূল, তাহলে অ্যান্টিবায়োটিক মূল ওষুধ। কিন্তু এর সাথে আপনার জ্বর থাকতে পারে, পেট ব্যথা থাকতে পারে, তাই না? তাহলে এই যে কোমরবিড কন্ডিশনগুলো, এগুলো দূর করার জন্য কি সেকেন্ডারি ওষুধগুলা দেওয়া হয়। আর কিছু টারশিয়ারি বা থার্ড লেভেলের ওষুধ দেওয়া হয়, সেটা কি যেমন আপনার গ্যাস্ট্রিকের সমস্যা আছে, তাহলে একসাথে অনেকগুলো ওষুধ খেলে গ্যাস্ট্রিকের সমস্যা কি হতে পারে। কোনো ব্যথার ওষুধ নেই, ব্যথার ওষুধ দিলে তো গ্যাস্ট্রিকের ওষুধ দিতেই হবে, তাই না? এটা আলাদা বিষয়। কিন্তু আমি যদি অনেকগুলো ওষুধ একসাথে রুগীরে দেই, যে কোনো একটা ওষুধ কি করতে পারে, গ্যাস ফর্ম করতে পারে, তাহলে আমি রুগীকে একটা গ্যাস্ট্রিকের ওষুধ দিতে পারি। এটা টারশিয়ারি লেভেলে। যদি কারো গ্যাস্ট্রিকের সমস্যা না থাকে, সে না খেলেও কি এটা প্রবলেম নাই, ঠিক আছে? তাহলে এখন চিন্তা করেন যে ব্যাকটেরিয়াল ডিজিজের প্রাইমারি প্রোডাক্ট কি হবে? অ্যান্টিবায়োটিক হবে। তার মানে আমরা বলবো অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রাগ, তাই না? অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রাগ, ওকে। অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রাগের নামই হচ্ছে কি অ্যান্টিবায়োটিক। তাহলে অ্যান্টিবায়োটিক গুলা অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রাগ। তাহলে আপনি ডেঙ্গুতে অ্যান্টিবায়োটিক দিয়ে আপনার কোনো লাভ আছে? চিকেন পক্স অ্যান্টিবায়োটিক দিয়ে আপনার কোনো লাভ আছে? স্মল পক্স অ্যান্টিবায়োটিক দিয়ে আপনার কোনো লাভ আছে? ঠিক আছে, এখানে কোনো লাভই নাই। কারণ কি অ্যান্টিবায়োটিক, ঠিক আছে, কাজ করবে কার বিরুদ্ধে? ব্যাকটেরিয়ার বিরুদ্ধে। ওইটা ব্যাকটেরিয়ার জন্য স্পেসিফিক। কারণ দেখেন, আমাদের শরীরের ওষুধগুলা কাজ করে কিভাবে? রিসিপ্টরের সাথে রিলেটেড, তাই না? যে ব্যাকটেরিয়ার শরীরে কিছু রিসিপ্টর আছে, যে রিসিপ্টরগুলোর উপর বেস করে কি অ্যান্টিবায়োটিক তৈরি করা হয়েছে। এখন ওই ব্যাকটেরিয়া যদি না থাকে, তাহলে রিসিপ্টরও থাকবে না। রিসিপ্টর না থাকলে কি হবে? আপনাকে আমি যেতে বলছি হোটেল শেরাটনে, কিন্তু ঠিকানা দিছি রাজশাহী। এখন রাজশাহীতে যে হোটেল শেরাটন আপনি না পেলে কি করবেন? ঘুরে ফিরে চলে আসবেন, তাই না? ঠিক একই বিষয়। আমি অ্যান্টিবায়োটিক খাইছি বডিতে ব্যাকটেরিয়া মারার জন্য, ঠিক আছে? এখন বডিতে যদি সেই ব্যাকটেরিয়াটা অ্যান্টিবায়োটিক না পায়, তাহলে কি করবে? আমার বডির যে উপকারী ব্যাকটেরিয়াগুলো আছে, এগুলোকে বাইরে এসে চলে আসবে। তার মানে কি বডির জন্য ক্ষতি হবে। এটা এমন একটা জিনিস, আপনি যদি শরীরের ভিতরে খান, প্রত্যেকটা ওষুধ হচ্ছে কি বিষ, একেবারে নিশ্চিত এটা একটা বিষ, ঠিক আছে? এই বিষটা যখন আমরা নির্দিষ্ট মাত্রায় খাচ্ছি, নির্দিষ্ট রোগের জন্য খাচ্ছি, তখন এটা মেডিসিন, ঠিক আছে? একটা বিষই, সাপের বিষ থেকে ক্যান্সারের ওষুধ তৈরি করবে না। সাপের বিষ তো বিষই, তাই না? কথা হচ্ছে প্রত্যেকটা মেডিসিনই কি বিষ। এই বিষটা ওষুধ হচ্ছে কখন, মেডিসিন হচ্ছে কখন? যখন নির্দিষ্ট মাত্রায়, নির্দিষ্ট ইন্ডিকেশনে আমরা এটা কি ইউজ করতেছি। তার মানে নির্দিষ্ট মাত্রা এবং নির্দিষ্ট ইন্ডিকেশনে বিষটা আমরা কি মেডিসিন বানাই দিচ্ছি, ঠিক আছে? যদি আপনি ওই জিনিসটাই কি অনির্দিষ্ট মাত্রা, অনির্দিষ্ট ভাবে খান, তাহলে কিন্তু এটা আপনার জন্য কি বিষ, ঠিক আছে? ঘুমের ওষুধ খেয়ে মানুষ ঘুমাচ্ছে, ঘুমের ওষুধ খেয়ে মানুষ আবার কি ঠান্ডাও হয়ে যাচ্ছে, তাই না? অতিরিক্ত খাওয়ার কারণে কি হয়ে যাচ্ছে? ঠান্ডাও হয়ে যাচ্ছে, তাই না? এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তাহলে অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রাগ আমরা কি বলতেছি? অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক কিসের জন্য আমরা ইউজ করব? জাস্ট ফর ব্যাকটেরিয়াল ইনফেকশন, ঠিক আছে? এরপর হচ্ছে কি অ্যান্টিভাইরাল ড্রাগ। অ্যান্টিভাইরাল ড্রাগগুলো কি ভাইরাল ফিভারের জন্য বা ভাইরাল ইনফেকশনের জন্য যে ড্রাগগুলোকে আমরা ব্যবহার করি সাধারণত, এগুলো কি অ্যান্টিভাইরাল ড্রাগ। আর ভাইরাস হচ্ছে কি জীব এবং জ্বরের মধ্যবর্তী অবস্থা। এরা জীব দেহের বাইরে কি
সম্পূর্ণভাবে মৃত, এর ভিতরে জীবনের কোনো বৈশিষ্ট্য নাই। আবার যদি জীব দেহের ভিতরে ঢুকতে পারে, এরা আমার সেলকে আশ্রয় করে বেঁচে থাকে। এটা যদি আমার সেল হয়, একে আশ্রয় করে বাঁচবে, আমার সেলকে সে কন্ট্রোল করবে, আমার সেলের মাধ্যমে তার বংশবৃদ্ধি করবে, সবকিছু করবে, ঠিক আছে। এবং আমার জীব দেহের ভিতরে আমার সেলকে আশ্রয় করতে পারলেই সে জীবিত। সেই জন্য যেহেতু এটা জীব জড়ের মধ্যবর্তী অবস্থা, ভাইরাসের এই পাশে সব জড়, ভাইরাসের এই পাশে কি সব জীব, তার মানে সে হচ্ছে মধ্যবর্তী একটা লাইন। এই লাইনকে এক পাশে জীব রাখছে, এক পাশে কি জড় রাখছে। সেই জন্য কি এটা এমন ক্ষুদ্র অণুজীব যে এটার এগেইনস্টে খুব ভালো ড্রাগ আছে এটা বলে আমাদের কোনো লাভ নাই, ঠিক আছে। তবে এই ক্ষুদ্র অণুজীবটাকে প্রোটেক্ট করার জন্য সবচেয়ে ভালো হাতিয়ার হচ্ছে কি ইমিউন সিস্টেম। একে ফাঁকি দেওয়া তার জন্য কঠিন। যখন ইমিউন সিস্টেম দুর্বল হয়ে যায় তখনই আমরা কি বিভিন্ন ভাইরাল ডিজিজে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে, ঠিক আছে। এখন ভাইরাল ডিজিজে আক্রান্ত হলে ইমিউন সিস্টেম বুস্ট আপ ওষুধ দিতে হবে, তার সাথে কি সাহায্যকারী হিসাবে ভাইরাল ড্রাগ দেওয়া যেতে পারে। কাজ হলে হবে, না হলে কি কিছুই করার নাই, ঠিক আছে। কারণ ভাইরাস হচ্ছে জীবজনের মধ্যবর্তী অবস্থা, অ্যান্টিভাইরাল ড্রাগগুলা কি কাজ করবেই এরকম গ্যারান্টি দিয়ে কি তৈরি করা কঠিন ব্যাপার। কারণ ভাইরাস যে কোনো সময় কি করতে পারে, নিজের অবস্থা চেঞ্জ করে ফেলতে পারে। ভাইরাসের জন্য সবচেয়ে আদর্শ প্রোডাক্ট কি জানেন? টিকা, ভ্যাকসিন। ভাইরাসের জন্য সবচেয়ে আদর্শ প্রোডাক্ট কি? ভ্যাকসিন। ভ্যাকসিন কি করে বলেন তো? অ্যান্টিবডি তৈরি করে। অ্যান্টিবডি কোথায় থাকে? ইমিউন সিস্টেম, ঠিক আছে। যদি ভাইরাসের বিরুদ্ধে ওষুধ বানানো যাইতো তাহলে করোনার টিকা আবিষ্কার হওয়ার আগে ওষুধ চলে আসতো, তাই না? ম্যাক্সিমাম ভাইরাসের ক্ষেত্রে বাঁচার সবচেয়ে বড় প্রোটেকশন বা বাঁচার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে ভ্যাকসিন। যদি ওই ভাইরাসের বিরুদ্ধে ভ্যাকসিন নিয়ে বডিকে আগের থেকে এই ভাইরাসের জন্য তৈরি করে রাখি, যে এই ভাইরাসটা দেখতে এরকম, এই ভাইরাসটা এই কাজ করে, এই কাজ করে, এই কাজ করে, এই ভাইরাসটা ঢোকার সাথে সাথে বডি কি করবে? এটাকে ধরে মেরে ফেলবে, ঠিক আছে। ভাইরাস আমাকে কোনো ক্ষতি করতে পারবে না। তার মানে কি আপনি যদি শরীরের ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করেন তাহলে অবশ্যই কি হবে, বিভিন্ন ভাইরাল ফিভারে আপনি সহজে আক্রান্ত হবেন না। আর যদি ইমিউন সিস্টেম দুর্বল থাকে তাহলে তো ভাইরাস একবার ঢুকতে পারলেই হয়, ঠিক আছে, সে আপনাকে অবশ্যই ইনফেক্টেড করবে। প্রোটোজোয়াল ড্রাগ। প্রোটোজোয়াল ড্রাগ বলতে কি বোঝাচ্ছি? এরা কি, যেমন ধরেন ম্যালেরিয়া, ঠিক আছে, জিয়ারডিয়া, এগুলো আরেক ধরনের কি প্যারাসাইট, যেগুলো ব্যাকটেরিয়ার চেয়েও বড় সাইজের হয়, ঠিক আছে। এখন কথা হচ্ছে এরাও কি আমাদের শরীরে, কিন্তু আমরা এই যে কয়েকটা যে ব্যাকটেরিয়া বলতেছি, ভাইরাস বলতেছি, প্রোটোজোয়া বলতেছি, ফাঙ্গাল বলতেছি, সব ব্যাকটেরিয়া যে আমার শরীরে রোগ সৃষ্টি করে তা না, কিন্তু শুধুমাত্র প্যাথোজেনিক যারা রোগ সৃষ্টি করে এদেরকে বলে প্যাথোজেনিক ব্যাকটেরিয়া, যারা রোগ সৃষ্টি করে না নন প্যাথোজেনিক ব্যাকটেরিয়া। কারণ আমাদের ইন্টেস্টাইনে কি লক্ষ লক্ষ কোটি কোটি ব্যাকটেরিয়া আছে। এই সকল ব্যাকটেরিয়া আমাদের শরীরে কোনো রোগ সৃষ্টি করে না। কি করে এরা? শরীরে সহ অবস্থান করে, আমাদের ডাইজেশনে হেল্প করে, বিনিময়ে তাকে আমরা কিছু খাবার দিই, ঠিক আছে। আমাদের যে নিউট্রিশন থেকে তাকে আমরা কি কিছু শেয়ার দিই, বিনিময়ে সে কি করে ওইখানে বসে বসে আমার জন্য বিভিন্ন ভিটামিন তৈরি করে, বিভিন্ন খাবার ডাইজেশনে সাহায্য করে, বিভিন্ন প্রক্রিয়াগুলোতে কি করে সে সাহায্য করে। তাহলে আমার শরীরে ম্যাক্সিমাম কোটি কোটি ব্যাকটেরিয়াই উপকারী, কিছু ব্যাকটেরিয়া আছে প্যাথোজেনিক ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়াগুলো ঢুকলেই কি হয়, আমার শরীরের জন্য ক্ষতি হয়। আমার স্কিনের উপর হাজার হাজার পরজীবী বাস করে, ঠিক আছে, লক্ষ লক্ষ পরজীবী বাস করে। এরা কি করে? স্কিনে থাকে, স্কিনের কি প্রোটেকশনে কাজ করে, বিনিময়ে তাকে আমি কি দেই? নিউট্রিশনের শেয়ার দেই। যে নিউট্রিশনটা আমি কি ইনকাম করে আমি রান্না বান্না করে খাচ্ছি, সেই নিউট্রিশনের শেয়ার আমি তাকে দিচ্ছি। কিন্তু যদি একটু সুযোগ পায়, দুষ্ট লোক তো বুঝেন, ঠিক আছে, যতক্ষণ বাঙালিকে লাঠির উপরে রাখবেন স্ট্রিক সোজা রাস্তায় হাঁটবে, যখনই আপনি একটু শুয়েছেন সাথে সাথে কি বাঁকা শুরু করবে, ঠিক আছে। এগুলোর যতক্ষণ আপনি প্রোটেকশনে রাখবেন ততক্ষণ এরা কি স্ট্রিক সোজা একদম সহজ সরল ভদ্রলোক। যখনই আপনি নাই, আপনাকে যখন আশেপাশে দেখবে না, ওই যে সুলাইমান আলাইহিস সালামের জিনগুলার মতো, ঠিক আছে। যতক্ষণ সুলাইমান আলাইহিস সালামকে দেখছে ততক্ষণ পর্যন্ত কি সমুদ্র থেকে পাথর তুলছে, কাজ করছে, এটা সেটা করছে, হ্যাঁ, মৃত্যুর পরও দেখার জন্য শুধু, তাই না? যদি না দেখতো সাথে সাথে কি সবকিছু ভেঙে চুরে চলে যায়, ঠিক আছে, অনেকটা এরকমই হয়েছে। তাহলে এরা যতক্ষণ পর্যন্ত বডির ইমিউন পাওয়ার এদেরকে কি স্ট্রিক্টলি রাখবে ততক্ষণ পর্যন্ত এরা ঠিক আছে, ঠিক আছে। বডির ইমিউন পাওয়ার যদি কি দুর্বল হয়ে যায় তাহলে এরাও কি মাথাচাড়া দিয়ে উঠবে, তখন বিভিন্ন স্কিন ডিজিজ ঘটাবে, ইনফেকশন, ডায়রিয়া হবে, কলেরা হবে, বিভিন্ন রকম রোগ কি তারা ঘটাবে। ওকে, এখন কথা হচ্ছে এই যে রোগগুলো আমরা পড়তেছি, এই রোগের প্রত্যেকটার জন্য ড্রাগ কি আলাদা আলাদা।
যেমন ভাইরাসের জন্য যে ড্রাগগুলো আমরা ব্যবহার করি এদেরকে কি বলে? অ্যান্টি 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 মানে কি? বিপরীত। বিপরীত শক্তি। তাহলে ভাইরাস আমার শরীরে রোগ সৃষ্টি করে, ভাইরাসকে মারতে পারে, এই টাইপের জিনিস দিয়ে আমি আমার শরীরকে কি করব? ট্রিট করব। তাহলে ওইটাকে কি বলা হবে? অ্যান্টিভাইরাস ড্রাগ, তাই না? যেহেতু জীবাণু মারবো তাহলে আমাকে ওষুধ দিয়ে মারতে হবে, আমি ড্রাগ বলতেছি। তাহলে অ্যান্টিপ্রোটোজোয়াল ড্রাগ বা প্যারাসাইটিক্যাল ড্রাগ, অ্যান্টিফাঙ্গাল ড্রাগ, ড্রাগগুলো আলাদা আলাদা হয়ে যাচ্ছে না? এখন আপনি অ্যান্টিফাঙ্গাল ড্রাগের জায়গায় যদি অ্যান্টিবায়োটিক দেন কোনো লাভ নাই, আবার অ্যান্টিবায়োটিকের জায়গায় যদি অ্যান্টিফাঙ্গাল ড্রাগ দেন কোনো লাভ নাই, কারণ একটা আরেকটাকে চিনেই না। ঠিক আছে, আমি আপনাকে একজনকে মারতে পাঠাইছি, মনে করেন যে টাকা দিছি, এখন কোনো ছবি টবি কিছু দেয়নি, বলছে এই ক্লাসরুমে একজন আছে তারা কি মেরে ফেলতে হবে। এখন আপনি ক্লাসরুমে এসে কাকে মারবেন? তাহলে আমি বলতেছি অ্যান্টিফাঙ্গাল ড্রাগ, এই অস্ত্রটা আমি তৈরি করছি শুধুমাত্র কি ওনাকে মারার জন্য। এখন আমি যদি ঠিকানা বলে না দেই যে ওনাকে মারতে হবে, তাহলে উনি এসে কোথায় ঘুরবে? হয় সবাইকে মারতে হবে, না হলে কাউকে সে কি মারতে পারবে না। ঠিক আছে, সেই জন্য সুনির্দিষ্ট রোগে সুনির্দিষ্ট ওষুধ দেওয়ার কি চেষ্টা করতে হবে। এই জন্য রোগটা বোঝা খুব ইম্পর্টেন্ট। আপনি যত ভালো রোগ ডায়াগনোসিস করতে পারবেন, যত ভালো রোগের কারণ ধরতে পারবেন, যত ভালো রোগের প্যাথোজেনিসিটি বুঝতে পারবেন, তত ভালো কি ওষুধ সিলেকশন করতে পারবেন। সব আপনার পুরা প্রফেশনটা কি ডিপেন্ড করতেছে কি রোগের উপর আর ওষুধ সিলেকশনের উপর। ওকে, তাহলে আমরা কি দেখলাম যে অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগ কাকে বলে? কাকে বলে? যে সকল ড্রাগ কি বিভিন্ন মাইক্রো অর্গানিজমের এগেইনস্টে ব্যবহার করা হয় তাদেরকে কি বলা হয়? অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগ বলে। এরপরে কি মাইক্রোবস কাকে বলে? মাইক্রোবস হচ্ছে কি একেবারে মাইক্রোবস বলতে আমরা কি বোঝাচ্ছি? এমন ক্ষুদ্র অণুজীব যে অণুজীবটা কি নেকেড চোখে দেখা যায় না, খালি চোখে নরমালি কি দেখা যায় না, দেখার জন্য কি লাগে? ইলেকট্রনিক মাইক্রোস্কোপ লাগে। তাহলে যে সকল অণুজীব আমাদের দেহে রোগ সৃষ্টি করে কিন্তু আমরা কি নেকেড আই বা খালি চোখে দেখি না, তাদেরকে কি বলে? মাইক্রোবস বলে বা মাইক্রো অর্গানিজম বলে। ঠিক আছে, এই মাইক্রো অর্গানিজম গুলা কি কি আছে? চারটা আছে, ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া আর কি ফাঙ্গাস। তাহলে ব্যাকটেরিয়া কাকে বলে, ভাইরাস কাকে বলে, ফাঙ্গাস কাকে বলে, এটা তো আমরা অ্যাপ্রক্সিমেট বলি নাই, কারণ এটা প্যাথোলজির পড়া বা মাইক্রোবায়োলজির পড়া। কিন্তু আমরা একটা ধারণা তো দিছি যে ব্যাকটেরিয়া দিয়ে আমাদের শরীরে কিছু রোগ হয়, ভাইরাস দিয়ে কি হয় আমাদের শরীরে কিছু রোগ হয়। এখন এগুলোকে মারার জন্য আমাদের যে ওষুধগুলো আছে সেই ওষুধগুলো কি? ব্যাকটেরিয়া মারার জন্য আছে কি অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রাগ, সবচেয়ে মোস্ট ইউজড ড্রাগ। ঠিক আছে, ভাইরাস মারার জন্য আছে অ্যান্টিভাইরাল ড্রাগ, প্রোটোজোয়া মারার জন্য আছে অ্যান্টিপ্রোটোজোয়াল ড্রাগ, ফাঙ্গাল মারার জন্য আছে অ্যান্টিফাঙ্গাল ড্রাগ। ঠিক আছে, এর মধ্যে সবচেয়ে বেশি মোস্ট ইউজড ড্রাগ হচ্ছে কি অ্যান্টিবায়োটিক। কি অ্যান্টিবায়োটিক, অর্থাৎ ব্যাকটেরিয়াকে মারার জন্য সবচেয়ে বেশি পরিমাণ ড্রাগ আমরা ব্যবহার করি। এই কারণে আমাদের কি ভবিষ্যৎ জীবন ঝরঝরা হতে পারে। কিরকম? ব্যাকটেরিয়া একটা জীবিত সেল, এবং কি আমরা বলতেছি আমাদের যে সেলগুলো দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে কি আদি কোষ আর একটা প্রকৃত কোষ। এই আদি কোষের পুরোটাই কিন্তু কি ম্যাক্সিমামই ব্যাকটেরিয়া। তাহলে ব্যাকটেরিয়া কি করতে পারে? নিজেকে বাঁচানোর চেষ্টা করতে পারে। আপনাকে যদি আমি প্রতিদিন বকি, আপনি আমার বকা থেকে বাঁচার জন্য হয় পড়াশোনা করবেন, নাহলে ক্লাসে আসবেন না। আপনার একটা টেন্ডেন্সি আছে নিজেকে খারাপ কন্ডিশন থেকে কি সেফ রাখা। ব্যাকটেরিয়ারও কি এই কন্ডিশনটা খুব ভালোভাবে আছে, খারাপ কন্ডিশন থেকে সে নিজেকে কি সেভ করতে চায়। এই কারণে এখন ব্যাকটেরিয়াকে যদি আমি মেরে ফেলি, তাহলে ব্যাকটেরিয়া কি সারা জীবন আমার হাতে শুধু মরবেই? সে কি করবে? কি কারণে সে মারা যাচ্ছে? ঠিক আছে, ওই কারণটা বের করে ওই কারণের এগেইনস্টে সে কি করবে? প্রতিরোধ গড়ে তুলবে। প্রতিরোধ যদি গড়ে তুলে থাকে তাহলে কি হবে? আমরা যে অ্যান্টিবায়োটিকগুলো ব্যবহার করতেছি, যদি অ্যান্টিবায়োটিকগুলো প্রপার ডোজে প্রপার ওয়েতে ব্যবহার না করি, তখন কি হবে? ব্যাকটেরিয়া এই অ্যান্টিবায়োটিক নিয়ে কাজ করে অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে কি করবে? একটা শিল্ড তৈরি করে ফেলবে। যখন শিল্ড তৈরি করে ফেলবে তখন ওই ব্যাকটেরিয়াকে এই অ্যান্টিবায়োটিক দিয়ে আর কি করা যাবে না, মারা যাবে না। যদি একটা ব্যাকটেরিয়া আমাদের মার্কেটে প্রচলিত অ্যান্টিবায়োটিকগুলোর বিরুদ্ধে কি করে ফেলে? শিল্ড তৈরি করে ফেলে, তাহলে এই ব্যাকটেরিয়াটা অমর হয়ে যাবে না? এই ব্যাকটেরিয়া কি মারা যাবে? এই ব্যাকটেরিয়া দিয়ে আপনার শরীর যদি আক্রান্ত হয়, বলেন আপনি সুস্থ হবেন কিভাবে? যে ব্যাকটেরিয়াটা ম্যাক্সিমাম ড্রাগে রেজিস্ট্যান্স, সেই ব্যাকটেরিয়া দিয়ে যদি আপনার শরীর আক্রান্ত হয়, আপনি সুস্থ হবেন কিভাবে?
আপনি নিশ্চিতভাবে কি এই ব্যাকটেরিয়ার আক্রমণে মারা যাবেন, কোনো সন্দেহ না। আপনার আত্মীয় স্বজন, আপনার পাড়া প্রতিবেশী কি আপনার চোখের সামনে মারা যাবে, আপনি ট্রিটমেন্ট করবেন, কোনো কাজই হবে না। কেন কাজ হবে না? আপনি যা দিয়ে ট্রিটমেন্ট করতেছেন সেটা ওই ব্যাকটেরিয়ার কোনো ক্ষতিই করতে পারবে না, ঠিক আছে? সেই জন্য আবার আপনি চিন্তা করতেছেন যে আপনি ফার্মেসির দোকানে বসছেন, আপনি তো সব জানেন, ওকে, আপনি অ্যান্টিবায়োটিক কি একদম প্রপার ডোজে প্রপার ওয়েতে ইউজ করবেন, ঠিক আছে? কিন্তু অন্য মানুষকে যখন দিচ্ছেন তখন দুইটা দিচ্ছেন, একটা দিচ্ছেন, এইভাবে দিচ্ছেন, সেইভাবে দিচ্ছেন। আপনি ভুলে যাচ্ছেন কেন ওনার শরীরে যে ব্যাকটেরিয়াটা আছে সেই ব্যাকটেরিয়া দিয়েও আপনি আক্রান্ত হতে পারেন। তার মানে যদি সমাজে একজনও এরকম ব্যাকটেরিয়া থাকে যে ব্যাকটেরিয়াটা রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়া, ওইটা দিয়ে আরো 10 জন কি করতে পারে, আক্রান্ত হতে পারে। তার মানে আপনি শুধু ভালো থাকলে হবে না, সবাইকে কি করতে হবে, মানে আপনার নিজের ভালো থাকার জন্য কি আরো 10 জনকে ভালো রাখার জন্য কি প্রাণান্তকর পরিশ্রম করতে হবে। তার মানে তাদের ভালো রাখার জন্য আপনি পরিশ্রম করবেন নিজে ভালো থাকার জন্য, ঠিক আছে? আপনি যদি নিজে ভালো থাকবেন, সব আপনি জানেন, সব প্রোটেকশন করে রাখলেন, তাহলে এরকম একটা রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়াতে যখন আপনি আক্রান্ত হয়ে যাবেন তখন আর আপনার ভালো থাকা হবে না। তাহলে অ্যান্টিবায়োটিক যেন কোনোভাবে রেজিস্ট্যান্স না হয় সেই দিকে আপনাদের অবশ্যই কি করতে হবে, খেয়াল রাখতে হবে, মানুষকে সচেতন করতে হবে যে হিয়ার এন্ড দেয়ার অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যাবে না। অ্যান্টিবায়োটিক ব্যবহার খুবই রেস্ট্রিক্টেড। আর বাংলাদেশে কি, যদি কোনো দেশ পোস্ট অ্যান্টিবায়োটিক এড়াতে পৌঁছে, পোস্ট অ্যান্টিবায়োটিক মানে কি, যে জায়গায় অ্যান্টিবায়োটিক কাজ করবে না, এরকম কোনো পোস্ট অ্যান্টিবায়োটিক এড়াতে যদি পৌঁছে সবার আগে পৌঁছাবে বাংলাদেশ, ঠিক আছে? বাংলাদেশের বিশেষজ্ঞ ডাক্তার থেকে শুরু করে সবাই কি কমন একটা জিনিস প্র্যাকটিস করতেছে, সেটা হচ্ছে কি কোনো রোগী অ্যান্টিবায়োটিক ছাড়া ভালো হয় না। সে ডেঙ্গু হোক, সে যেটা হোক সেটা হোক, কোনো রোগী অ্যান্টিবায়োটিক ছাড়া ভালো হয় না, ঠিক আছে? এবং এই প্র্যাকটিসটার কারণে কি হচ্ছে, এই প্র্যাকটিসটা উপর থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত চলে আসছে। এখন উপরের ওরা তো তাও ডোজ টেস্ট কিছু মেনটেন করে, বিভিন্ন ডোজে নির্দিষ্ট ডোজে ওষুধ খাওয়াচ্ছে, কিন্তু নিচের এরা একটা, দুইটা, তিনটা, ঠিক আছে? রোগী এসে একটা অ্যান্টিবায়োটিক নিয়ে যাচ্ছে, রোগী এসে দুইটা অ্যান্টিবায়োটিক নিয়ে যাচ্ছে। অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে আপনাকে সচেতন হতে হবে। কোনো রোগী